যুক্তরাষ্ট্র এনগেজ হয় নাই, অনেক আগে এনগেজ হয়েছে। 2021 সালে তারা র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে, যেটা কখনোই হয় নাই বাংলাদেশের ইতিহাসে, তো এবং তাদের ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে। তারপরে দীর্ঘ সময় আগে, নির্বাচনের অনেক আগে তারা ভিসা নীতি ঘোষণা করে ওয়ার্ন করেছে। বাংলাদেশে কিন্তু এটা নজিরবিহীন যে এত আগে ভিসা নীতি ঘোষণা করা। এটা অন্যান্য দেশে ক্ষেত্রে আছে। আপনি সেদিন দেখবেন যে গুয়াতামালাতে যেটা 300 ব্যক্তির বিরুদ্ধে এবং 100 জন এমপি সহ তারা যে মধ্য আমেরিকার যে জনবহুল দেশ গুয়াতামালা আপনি জানেন, সেখানে তারা জোর করে নির্বাচন করেছে এবং মানুষের হিউম্যান রাইটস কে তারা গুরুত্ব দেয় না, এবং তাদের 100 জন তারা যে এমপি, ওই এরকম ক্যাঙ্গারু পার্লামেন্টের মতো শেখ হাসিনা, তারা সেখানে নিষেধাজ্ঞা দিয়েছে 300 ব্যক্তির উপর। এবং প্রতিদিনই এটা আসতেছে। এইটা যে শুধু একটা স্পেসিফিক ডেতে আসে তা না, ওই স্পেসিফিক ডেতে একটু ওভারঅল আসে। কিন্তু আপনি দেখবেন জিম্বাবুয়ের ব্যাপারে আসছে, লাইবেরিয়ার ব্যাপারে আসছে, নাইজেরিয়ার ব্যাপারে আসছে, এবং সব দেশের ব্যাপারে আপনি সেদিনও, এবং ইভেন আফগানিস্তানের স্পিকার, ডমিনিকান রিপাবলিক, পলিটিশিয়ানস যারা রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন, অ্যাটর্নি জেনারেল, এই সমস্ত পদমর্যাদার লোকদের, গোয়েন্দা বিভাগের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী, হাইতির সাবেক প্রাইম মিনিস্টার, তো এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা এবং তারা ব্যবস্থা দিয়ে নিচ্ছে। এটি হলো যুক্তরাষ্ট্র তো এই ধরনের ব্যবস্থা দিয়ে তারা নেয় যখন দেখে যে তারা জাতীয় নিরাপত্তার জন্য, যখন দেখে হুমকি স্বরূপ ওই দেশের স্টেবিলিটির জন্য, স্থিতির জন্য, গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ এবং নির্বিচারে মানুষকে আক্রমণ করছে, যেমন বিশ্ববিবেক বলে একটা জিনিস আছে। তো যখন যুক্তরাষ্ট্র এটাকে সারা দুনিয়ায় তারা আপহোল্ড করে ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস, এটি নিয়ে অনেক আলোচনা আছে। যুক্তরাষ্ট্রের যে হিউম্যান রাইটস, তাই বলে কি যুক্তরাষ্ট্রের হিউম্যান রাইটস পক্ষে কি সব জায়গায়, আপনার গাজাতে কি হচ্ছে, সিরিয়াতে কি, ইসরায়েলে কি হচ্ছে, এগুলো নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে, সেটা আলোচনার এবং যথেষ্ট যৌক্তিক। কিন্তু যুক্তরাষ্ট্র যাদেরকে সহযোগিতা দেয় এবং এখন একটা সুপার পাওয়ার হিসেবে তাদের এই ক্যাপাবিলিটি রয়েছে, এখন যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ম্যানেজ, আপনি যে প্রশ্নটি করলেন, প্রথমত হলো এই ম্যানেজডের এটি ক্লিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের। আমিও বলেছি সেদিন, অ্যাডমিরাল কিরবিকে বলেছি, শুধু কালকেও নয়, যে তোমরা কি ওয়ান স্টেপ পেছনে চলে গেলে নাকি, কারণ তোমাদের যে এঙ্গেজমেন্ট আমরা দেখেছি, মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে যৌক্তিক কারণে। মানুষ এটা ভাবছে না যে যুক্তরাষ্ট্র গিয়ে সেখানে রেজিম চেঞ্জ করে দিবে, কিন্তু মানুষ ভাবছে যে তার যে গণতান্ত্রিক অধিকার, তার যে ভোটাধিকার, তার যে বেঁচে থাকার অধিকার, এই অধিকারকে শেষ পর্যন্ত ওন করবে যুক্তরাষ্ট্র। এই মানুষের এই ধারণাটা, এটা খুবই যৌক্তিক। সুতরাং এটি মানুষ, আমি এটা তাদেরকে প্রাইভেট কনভারসেশন এবং পাবলিক কনভারসেশনে দুটিতেই তাদেরকে আমি এটা জানতে চেয়েছি, এবং তারা বারবার এটা একো করেছে যে আমরা মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই এবং মানুষের আকাঙ্ক্ষার সাথে আছি। আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে সমর্থন করি না, এবং সেটার মধ্যে আছে। এই যে ম্যানেজড হয়ে গেছে বলে যে ওই যে পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যে বলল, এই যে এই ধরনের একটা মূর্খতা। প্রথমত ম্যানেজ করবা কেন, তুমি কি করেছো? আর এইভাবে ম্যানেজ বলতে কোন শব্দ ডিপ্লোমেসিতে আছে বাংলাদেশের ইতিহাসে? কোনদিন আরো তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আরো তো সচিব ছিলেন, তাদের অফিসাররা তো হাসাহাসি করে, যে ফরেন সার্ভিসের লোকেরা তো, এবং বাংলাদেশের দুর্ভাগ্যজনক ভাবে একটা প্রধানমন্ত্রী, যার আপনি বলেন যে না আছে তার দেশ চালানোর মতো কোনো যোগ্যতা, না আছে কোনো ধরনের ক্যারিশমা, না আছে কোনো মুখের ভাষার কোনো শ্লীলতা, তো কোন ধরনের সৌন্দর্য, অদ্ভুত। তো এর আন্ডারে যারা মন্ত্রী পরিষদে আছে তারা তো এরকমই হওয়ার কথা। তো এরকম এটা একটা ইস্যুতে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী একবার বলেছিলেন, যে আমি তাকে কোট করছি কোন একটা ইস্যুতে, যে এরকম অযোগ্য লোকদেরকে খুঁজে খুঁজে বের করে আনা কিন্তু এক ধরনের যোগ্যতা। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে তারা একটা যোগ্যতার স্বাক্ষর রেখেছে এরকম অযোগ্য লোকদের। এবং এরা হলো এক একটা চিহ্নিত চোর। এই যে চিহ্নিত চোর, এই কারণে আপনি দেখবেন এই যে তাদের যে সিলেকশন প্রক্রিয়া যেটা শুরু করেছে 7 জানুয়ারি সিলেকশন করবার জন্য, এখানে তারাই হলফনামা দিচ্ছে। এক একটা দেখেন যে তাদের এই যে বিচার, তারা যে হলফনামায় যে তারা এই ঘোষণাগুলো দিচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশের শায়েস্তা খানের আমল চলছে, টাকা 8 মণ চাল পাওয়া যায়। তারা স্বর্ণের ভরিত থেকে শুরু করে, এবং প্রায় ডাবল না 1000, আমি দেখলাম দীপুমণির সম্পদ নাকি 4000 গুণ বেড়েছে। এই যে তোমরা, তারা কিন্তু স্বীকৃত চোর, তারা চোর, তারা এটা নিজেরাই বলছে আমরা চোর, এবং এই চোর গুলোকে কিন্তু সারা দুনিয়া দেখছে, এগুলো কিন্তু রিপোর্ট হচ্ছে, আমাদের তো রিপোর্ট করা লাগছে না, তাদের হলফনামা নিয়ে বাংলাদেশে রিপোর্ট হচ্ছে, সারা দুনিয়া দেখছে যে এইগুলো একটা চোরের আখড়া। এবং কি পরিমাণ এটা অদ্ভুত জিনিস, যে তারা মনে হচ্ছে যে প্রত্যেকটি সম্পদের তো একটা লিমিট আছে,
মানে বেহিসাবি সম্পদের মালিক হয়েছে, এবং এটা তারা আবার প্রকাশ করছে যে তারা আর এইভাবে 9-6 করে ওইটার থেকে এত টাকা আসে, ওইটার থেকে এত টাকা আসে বলে মানুষকে বোঝায় যে তারা মানে এই, এবং মানুষ থেকে জানে এটাও তারা এই বুদ্ধযোগ্য তারা আছে, ইচ্ছাকৃত ভাবেই তারা এটা করে। মানুষ তো বুঝতে পারছে যে তুমি এত বিঘা জমির মালিক, তুমি দেখাচ্ছ কয় লক্ষ টাকা, যেখানে কয়েকশো কোটি টাকা। তো এই চোরগুলাকে নিতে চায়, এই চোরগুলা নিয়ে দেশের শাসন করতে চায়, এবং এই চোরগুলাদের মানে আমি গোয়েতাওয়ালার কথা বলছি, এই কাজটাই তারা করেছে, এই যে 300 জন 100 জন, এবং এটা এই যে হলফনামা দিয়ে তারা এটা অফিসিয়াল করলো, মানে এটা সুবিধা হলো, মানে এই হলফনামা দেওয়ার ফলে যারা এগুলা বিচার বিবেচনা করবেন তারা এই খুব সুবিধা হলো যে তারা দিল যে তারা কিভাবে চুরি করে এই এই বিত্ত বৈভবের মালিক হয়েছে এবং পুরো দেশটাকে একটা লুটেরার দেশে পরিণত করেছে। তো এখন আসেন আপনি প্রথমত হলো মোটেই ম্যানেজমেন্ট, শেখ হাসিনা তো এটা মানে যুক্তরাষ্ট্র প্রশাসন, এটা তো আপনার টুঙ্গিপাড়ার আপনার ইউএন অফিস না, এটা তো একটা দেশ এবং সুপার পাওয়ার, তার এখানে তো ম্যানেজড হওয়ার মতো কিছু নাই। তারা যে কথাটি ঘোষণা করেছে তারা ওই কথাতেই তারা অবিচল, এবং তারা একটার মাধ্যমে দেখাচ্ছে, শুধু কথা বলে না। এর আগেও বলেছি যদি কথা হতো তাহলে কয়েকটা তারা বিবৃতি দিয়ে অথবা একটা রিপোর্ট দিয়ে তারা বসে থাকতো, কিন্তু তারা নিজেরা এঙ্গেজড। হয়তো মেকানিজম, ওয়ে অফ ওয়ার্কিং, মানে কথা বলার ধরন এটা ডিফারেন্ট, কিন্তু তারা এঙ্গেজড। কিন্তু বাংলাদেশের মানুষকে যারা হতাশায় আছেন আমি তাদেরকে বলবো অনেক স্যাক্রিফাইস বাংলাদেশের মানুষের, সন্দেহ নাই তাতে। এই যে 25,000 30,000 মানুষকে জেলের মধ্যে আটকে রেখেছে, যাদেরকে কারাগারে নির্যাতন করছে, কালকে ওপেনলি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এটাকে কন্ডেম করেছেন, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যেটা হতে পারে না, এটা তো কোনো নির্বাচন। এখন যে আমরা বলতাম যে এটা নির্বাচন না। আজকের অনুষ্ঠানে দর্শক আপনারা জানেন বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং সংবাদ নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি। কনক সালোয়ার নিউজ এবং নিউজ টিউব টিভি দুটি ইউটিউব চ্যানেল থেকে আমরা সর্বশেষ তথ্য এবং আলোচনা তুলে ধরি। বাংলাদেশে আমাদের দর্শক যারা আছেন তাদের জন্য তো বটেই, পুরো পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশ সম্পর্কে আগ্রহ রাখেন তাদের জন্য আমাদের এই আয়োজন। দর্শক, প্রথমে দুঃখ প্রকাশ করছি, নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 1 ঘন্টা দেরিতে অনুষ্ঠানটি করতে হলো একটা টেকনিক্যাল সমস্যার জন্য। আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র ম্যানেজ হয়ে গেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হয়ে গেছে, তলে তলে সব ঠিক হয়ে গেছে। নানাভাবে আওয়ামী পন্থী নেতা কর্মী, প্রশাসনের লোকজন, পুলিশ, সেনাবাহিনীকে নানাভাবে শেখ হাসিনা এবং তার মন্ত্রীবর্গ প্রবোধ দিচ্ছেন, নানা রকম কথা বলছেন। পাশাপাশি তাদের দমন পীড়নের চূড়ান্ত পর্যায়ে তো চলছেই। তো সার্বিক সকল পরিস্থিতি নিয়ে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় মুখ, জাস্ট নিউজ বিডির সম্পাদক, সাউথ এশিয়া পার্সপেক্টিভস এর নির্বাহী সম্পাদক, গণমাধ্যমের মানবাধিকার কর্মী, রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক এবং স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউস করেসপন্ডেন্ট যারা মুশফিকুল ফজল আনসারী। মুশফিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদেরকে। ভাই, আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করি, আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হলো, টেকনিক্যাল সমস্যাটা আপনি নিশ্চয়ই জানেন। না না, এটা খুবই টেকনিক্যাল সমস্যা কেন বলছেন, এটা খুবই জরুরি কাজ ছিল, আপনার এটা যাওয়া দরকারই ছিল। তো যে বিষয়টি ধরেন আমরা যেটা দেখছি যে আমেরিকা ম্যানেজ হয়ে গেছে বলে আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বাচ্চা মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাণী দিয়ে দিয়েছেন। তো মানে তারা বোঝাতে যাচ্ছেন যে আমেরিকা কোনো অ্যাকশনে যাচ্ছে না, এবং বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের হতাশা, এক ধরনের বিষয়, ওইটাকে তারা আসলে আরো উস্কে দিচ্ছেন। যে মানে আপনি যদি দেখেন যে তফসিল ঘোষণার পর থেকে কিন্তু এই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে তৎপরতা অব্যাহত ছিল সেটি আর হচ্ছে না। পিটার হাসে কোনো কথা বলছেন না, সরাসরি তাদের ডোনাল্ড লু বা আফরিন আক্তার বা ভিক্টোরিয়া নুল্যান্ড যারা বাংলাদেশ একের পর এক সফরে গেছেন তাদের পক্ষ থেকেও কোনো কথা বলা হচ্ছে না। তো এই যে ম্যানেজ হয়ে যাওয়ার বিষয়টা কি, মানে আপনি তো কাছে থেকে পর্যবেক্ষণ করেন, আপনি যে যেমন অংশ নেন প্রশ্ন উত্তর পর্বে, প্রেস কনফারেন্সে, তেমনি ব্যক্তিগতভাবে আপনার যোগাযোগ আছে অনেক জায়গায়। তো আপনি কি মনে করেন আসলে ম্যানেজ হওয়ার বিষয়টা কেন আসলো বা বিষয়টা কি? প্রথমত হলো আমাদের জাতিগতভাবে আমাদের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে আমরা খুব মানে
উত্তেজিত বা আন্দোলিত হতেও আমরা সময় নেই না, আবার হতাশায় নিমগ্ন হতেও খুব একটা দেরি করি না। তো এটা খুব একটা আমাদের এটা খুব আমার একটা অবজারভেশন, আমার মনে হয় আপনি একমত হবেন। আর এটি বাংলাদেশের যে সরকার, বাংলাদেশের একদলীয় শাসন, বাংলাদেশের গণতন্ত্রহীনতা, এটি বাংলাদেশের একটা প্রাইম প্রবলেম, এটা মূল প্রবলেম, মূল সমস্যা, একমাত্র সমস্যা বলা যেতে পারে। এখন এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র সমস্যা হচ্ছে শেখ হাসিনার মতো একজন কর্তৃত্ববাদী স্বৈরাচারী সরকার ক্ষমতায় আছেন। সবগুলো রাষ্ট্রীয় তার যে আইন শৃঙ্খলা বাহিনী বলেন এবং সকল অনুষঙ্গগুলোকে ব্যবহার করে তিনি ক্ষমতায় আছেন, এটা একমাত্র সমস্যা। কিন্তু এই সমস্যাটা পৃথিবীর একমাত্র সমস্যা নয়। পৃথিবীর, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, তাদের সম্পর্ক হচ্ছে বহুমাত্রিক, বহু দেশ, অনেক প্রায়োরিটিস। কিন্তু আবার এটাও নয় যে যুক্তরাষ্ট্রের আমাদের দেশে যেরকম মানে ওই ম্যানেজ হয়ে যাওয়া, এই সমস্ত শব্দগুলি, এগুলি হলো বাংলাদেশের এই চিন্তা ভাবনা। মানে আমাদের খুব দুর্ভাগ্যজনক ভাবে এগুলি বলতে হয় যে মানুষ, একটা শ্রেণী আছে যে তারা এটাকে প্রচার করে, কারণ তারা তাদের পক্ষে তাদের জনসমর্থন নাই, কিন্তু তাদের দলীয় সমর্থকদেরকে তারা ধরে রাখতে চায়, এটা তাদেরকে উৎসাহ উদ্দীপনা যোগায়। আরেকটা শ্রেণী আছে যেমন তারা মনে করে যে এই গুজবটা ছড়িয়ে দিলে পরে, এই ইনফরমেশন গুলো ছড়িয়ে দিলে পরে তারা তাদের ক্ষমতা পাকাপোক্ত থাকবে এবং মানুষের মধ্যে এক ধরনের যে হতাশা ছড়িয়ে দেওয়া যাবে, এটি মনে করে তারা। কিন্তু বিষয়টা হচ্ছে এই প্রথমেই মানে একটা জিনিস আমি যেটা বারবারই আলোচনায় বলেছি, যেটা বললাম যে বাংলাদেশের যে গণতন্ত্র এবং ভোটাধিকার, এটা বাংলাদেশের অধিকার, বাংলাদেশের মানুষের অধিকার, এবং এই বাংলাদেশের মানুষের অধিকারটি বাংলাদেশের মানুষকেই প্রতিষ্ঠিত করতে হবে। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হবে বাংলাদেশের সীমানার ভিতরে। 1,44,000 বর্গ কিলোমিটার এলাকার যে ভূখণ্ড, সেখানে ভিন দেশ থেকে, অন্য দেশ থেকে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ঘটবে না, সেটি খুব ক্লিয়ার, বাংলাদেশেই করতে হবে। এখন ধরেন যে যুক্তরাষ্ট্রের, আমি যুক্তরাষ্ট্রের কথা স্পেসিফিক্যালি বলি, আমি অন্যান্য দেশের কথা যাচ্ছি না। যুক্তরাষ্ট্র দেখেছে যে দীর্ঘদিন যাবত যুক্তরাষ্ট্র যেহেতু একটু ঘনিষ্ঠ মিত্র, তাদের বিভিন্ন ইস্যুজ আছে, জিওপলিটিক্যাল বিষয় আছে, তারা দেখেছে বাংলাদেশ এবং প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার পরে তিনি গণতন্ত্র এবং মানবাধিকারকে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে মূল উপজীব্য বিষয় হিসেবে তিনি স্থান দিয়েছেন। সে কারণে যুক্তরাষ্ট্র দেখেছে যে একটা কর্তৃত্ববাদের উত্থান ঘটেছে, এবং শুধু বাংলাদেশে নয়, এই রিজিওনাল ইস্যুতেও বাংলাদেশের যিনি সরকার প্রধান, জোর করে যিনি ক্ষমতায় আছেন, তার যুক্তরাষ্ট্রের স্থিতি এবং নিরাপত্তার জন্য কোনো কোনো ক্ষেত্রে তাকে হুমকি মনে করা হয়। তো এবং এই যথেষ্ট কারণ আছে, এগুলি নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি, সেটা আমি এখানে আর আলাপ করতে চাই না। এখন ধরেন ম্যানেজড হয়ে গেছে এইগুলি, এই কথাগুলো কখন বলে, মানে একটা দেশ, এটা তো মানে গ্রাম্য কথাবার্তা, মানে অমুককে ম্যানেজ করে ফেলেছি। যুক্তরাষ্ট্র তো এইভাবে চলে না, যেমন কোন একটা সমস্যা হলো, দুই বাড়ির মধ্যে ঝগড়া হয়েছে, তাহলে ঠিক আছে আমি মাতবর এটার বিচার করবেন, তো মাতবরকে আমি ম্যানেজ করে এসেছি, আমি হয়তো এক ঝুড়ি আম দিয়ে আসছি অথবা কমলা দিয়ে আসছি বা একটা মাছ পাঠিয়ে দিছি। মানে এই যে একটা বিকৃত মানে দুর্নীতিগ্রস্ত চিন্তা, এটা মানে খুবই, এটা জাতি হিসেবে আমাদের খুব লজ্জাজনক যে এইরকম মানে মানে বিকারগ্রস্ত চিন্তা এবং দুর্নীতিগ্রস্ত চিন্তা মানুষ করতে পারে। যুক্তরাষ্ট্রের যে উদ্যোগগুলো নিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, এটাও কিন্তু বলে রাখি, এটা কিন্তু ম্যানেজড হয়ে নেয়নি। এটা তারা নিয়েছে পারস্পরিক, তারা যে দেখেছে যে বিরাজমান যে অবস্থা, গণতন্ত্রহীনতা এবং যে দুর্নীতি এবং রিজিওনাল যে স্টেবিলিটি এবং জাতীয় নিরাপত্তার যে বিষয়, সেগুলো দেখে তারা অনেকগুলি বিবেচনায় এনে, আজকে তো যুক্তরাষ্ট্র এনগেজ হয় নাই, অনেক আগে এনগেজ হয়েছে। 2021 সালে তারা র্যাবের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে, যেটা কখনোই হয় নাই বাংলাদেশের ইতিহাসে, তো এবং তাদের ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে। তারপরে দীর্ঘ সময় আগে, নির্বাচনের অনেক আগে, তারা ভিসা নীতি ঘোষণা করে ওয়ার্ন করেছে। বাংলাদেশে কিন্তু এটা নজিরবিহীন যে এত আগে ভিসা নীতি ঘোষণা করা, এটা অন্যান্য দেশে ক্ষেত্রে আছে। আপনি সেদিন দেখবেন যে গুয়াতামালাতে যেটা 300 ব্যক্তির বিরুদ্ধে এবং 100 জন এমপি সহ তারা যে মধ্য আমেরিকার যে জনবহুল দেশ গুয়াতামালা, আপনি জানেন, সেখানে তারা জোর করে নির্বাচন করেছে এবং মানুষের হিউম্যান রাইটস কে তারা গুরুত্ব দেয় না, এবং তাদের 100 জন তারা যে এমপি, ওই এরকম ক্যাঙ্গারু পার্লামেন্টের মতো শেখ হাসিনা, তারা সেখানে নিষেধাজ্ঞা দিয়েছে 300 ব্যক্তির উপর, এবং প্রতিদিনই এটা আসতেছে। এইটা যে শুধু মানে একটা স্পেসিফিক ডেতে আসে তা না, ওই স্পেসিফিক ডেতে একটু ওভারঅল আসে। কিন্তু আপনি দেখবেন জিম্বাবুয়ের ব্যাপারে আসছে, লাইবেরিয়ার ব্যাপারে আসছে, নাইজেরিয়ার ব্যাপারে আসছে,
এবং সব দেশের ব্যাপারে আপনি সেদিনও, এবং ইভেন আফগানিস্তানের স্পিকার, ডমিনিকান রিপাবলিক, পলিটিশিয়ানস মানে যারা রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন, অ্যাটর্নি জেনারেল, এই সমস্ত পদমর্যাদার লোকদের, গোয়েন্দা বিভাগের প্রধান, সাবেক প্রধানমন্ত্রী, হাইতির সাবেক প্রাইম মিনিস্টার, হাইতির প্রাইম মিনিস্টার, তো এই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা এবং তারা ব্যবস্থা দিয়ে নিচ্ছে। এটি হলো যুক্তরাষ্ট্র তো মানে এই ধরনের ব্যবস্থা দিয়ে তারা নেয় যখন দেখে যে তারা জাতীয় নিরাপত্তার জন্য, যখন দেখে হুমকি স্বরূপ ওই দেশের স্টেবিলিটির জন্য, স্থিতির জন্য, গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ এবং নির্বিচারে মানুষকে আক্রমণ করছে, যেমন বিশ্ববিবেক বলে একটা জিনিস আছে। তো যখন যুক্তরাষ্ট্র এটাকে সারা দুনিয়ায় তারা আপহোল্ড করে ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস, এটি নিয়ে অনেক আলোচনা আছে। যুক্তরাষ্ট্রের যে হিউম্যান রাইটস, তাই বলে কি যুক্তরাষ্ট্রের হিউম্যান রাইটস পক্ষে কি সব জায়গায়, আপনার গাজাতে কি হচ্ছে, সিরিয়াতে কি, ইসরায়েলে কি হচ্ছে, এগুলো নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে, সেটা আলোচনার এবং যথেষ্ট যৌক্তিক। কিন্তু যুক্তরাষ্ট্র যাদেরকে সহযোগিতা দেয় এবং এখন একটা সুপার পাওয়ার হিসেবে তাদের এই ক্যাপাবিলিটি রয়েছে, এখন যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ম্যানেজ, আপনি যে প্রশ্নটি করলেন, প্রথমত হলো এই ম্যানেজডের এটি ক্লিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের। আমিও বলেছি সেদিন, অ্যাডমিরাল কিরবিকে বলেছি, শুধু কালকেও নয়, যে তোমরা কি ওয়ান স্টেপ পেছনে চলে গেলে নাকি, কারণ তোমাদের যে এঙ্গেজমেন্ট আমরা দেখেছি, মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি হয়েছে যৌক্তিক কারণে। মানুষ এটা ভাবছে না যে যুক্তরাষ্ট্র গিয়ে সেখানে রেজিম চেঞ্জ করে দিবে, কিন্তু মানুষ ভাবছে যে তার যে গণতান্ত্রিক অধিকার, তার যে ভোটাধিকার, তার যে বেঁচে থাকার অধিকার, এই অধিকারকে শেষ পর্যন্ত ওন করবে যুক্তরাষ্ট্র। এই মানুষের এই ধারণাটা, এটা খুবই যৌক্তিক। সুতরাং এটি মানুষ, আমি এটা তাদেরকে মানে প্রাইভেট কনভারসেশন এবং পাবলিক কনভারসেশনে দুটিতেই তাদেরকে আমি এটা জানতে চেয়েছি, এবং তারা বারবার এটা একো করেছে যে আমরা মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই এবং মানুষের আকাঙ্ক্ষার সাথে আছি। আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে সমর্থন করি না এবং সেটার মধ্যে আছে। এই যে ম্যানেজড হয়ে গেছে বলে যে ওই যে পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যে বলল, মানে এই যে এই ধরনের একটা মূর্খতা, মানে প্রথমত ম্যানেজ করবা কেন, তুমি কি করেছো? আর এইভাবে ম্যানেজ বলতে কোন শব্দ ডিপ্লোমেসিতে আছে বাংলাদেশের ইতিহাসে? কোনদিন আরো তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আরো তো সচিব ছিলেন, তাদের অফিসাররা তো হাসাহাসি করে, যে ফরেন সার্ভিসের লোকেরা তো, এবং বাংলাদেশের দুর্ভাগ্যজনক ভাবে একটা প্রধানমন্ত্রী, মানে যার আপনি বলেন যে না আছে তার দেশ চালানোর মতো কোনো যোগ্যতা, না আছে মানে কোন ধরনের ক্যারিশমা, না আছে কোনো মুখের ভাষার কোনো শ্লীলতা, তো মানে কোন ধরনের সৌন্দর্য, মানে অদ্ভুত। তো এর আন্ডারে যারা মন্ত্রী পরিষদে আছে তারা তো এরকমই হওয়ার কথা। তো এরকম এটা একটা ইস্যুতে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী একবার বলেছিলেন, যে আমি তাকে কোট করছি কোন একটা ইস্যুতে, যে এরকম অযোগ্য লোকদেরকে খুঁজে খুঁজে বের করে আনা কিন্তু এক ধরনের যোগ্যতা। তো এই ক্ষেত্রে বলা যেতে পারে যে তারা একটা যোগ্যতার স্বাক্ষর রেখেছে এরকম অযোগ্য লোকদের। এবং এরা হলো এক একটা চিহ্নিত চোর। এই যে চিহ্নিত চোর এই কারণে আপনি দেখবেন এই যে তাদের যে সিলেকশন প্রক্রিয়া যেটা শুরু করেছে 7 জানুয়ারি সিলেকশন করবার জন্য, এখানে তারাই হলফনামা দিচ্ছে। এক একটা দেখেন যে তাদের এই যে বিচার, তারা যে হলফনামায় যে তারা এই ঘোষণাগুলো দিচ্ছে, মনে হচ্ছে যে বাংলাদেশের শায়েস্তা খানের আমল চলছে, টাকা 8 মণ চাল পাওয়া যায়। মানে তারা স্বর্ণের ভরির থেকে শুরু করে এবং প্রায় ডাবল না 1000, আমি দেখলাম দীপমণির সম্পদ নাকি 4000 গুণ বেড়েছে। এই যে তোমরা, তারা কিন্তু স্বীকৃত চোর, তারা চোর, তারা এটা নিজেরাই বলছে আমরা চোর, এবং এই চোর গুলোকে কিন্তু সারা দুনিয়া দেখছে, এগুলো কিন্তু রিপোর্ট হচ্ছে, আমাদের তো রিপোর্ট করা লাগছে না, তাদের হলফনামা নিয়ে বাংলাদেশে রিপোর্ট হচ্ছে, সারা দুনিয়া দেখছে যে এইগুলো একটা চোরের আখড়া। এবং কি পরিমাণ এটা অদ্ভুত জিনিস, যে তারা মনে হচ্ছে যে প্রত্যেকটি মানে সম্পদের তো একটা লিমিট আছে, মানে বেহিসাবি সম্পদের মালিক হয়েছে, এবং এটা তারা আবার প্রকাশ করছে যে তারা আর এইভাবে 9-6 করে ওইটার থেকে এত টাকা আসে, ওইটার থেকে এত টাকা আসে বলে মানুষকে বোঝায় যে তারা মানে এই, এবং মানুষ থেকে জানে এটাও তারা এই বুদ্ধযোগ্য তারা আছে, ইচ্ছাকৃত ভাবেই তারা এটা করে। মানুষ তো বুঝতে পারছে যে তুমি এত বিঘা জমির মালিক, তুমি দেখাচ্ছ কয় লক্ষ টাকা, যেখানে কয়েকশো কোটি টাকা। তো এই চোরগুলাকে নিতে চায়, এই চোরগুলা নিয়ে দেশের শাসন করতে চায়, এবং এই চোরগুলাদের মানে আমি গোয়েতাওয়ালার কথা বলতে, এই কাজটাই তারা করেছে, এই যে 300 জন 100 জন, এবং এটা এই যে হলফনামা দিয়ে তারা এটা অফিসিয়াল করলো, মানে এটা সুবিধা হলো, মানে এই হলফনামা দেওয়ার ফলে যারা এগুলা বিচার বিবেচনা করবেন তারা এই খুব সুবিধা হলো যে তারা দিল যে তারা কিভাবে চুরি করে এই বিত্ত বৈভবের মালিক হয়েছে এবং পুরো দেশটাকে একটা লুটেরার দেশে পরিণত করেছে। তো এখন আসেন আপনি ম্যানেজ, প্রথমত হলো মোটেই
ম্যানেজ, এটা শেখ হাসিনা তো, এটা মানে যুক্তরাষ্ট্র প্রশাসন, এটা তো আপনার টুঙ্গিপাড়ার আপনার ইউএন অফিস না, এটা তো একটা দেশ এবং সুপার পাওয়ার, তার এখানে তো ম্যানেজড হওয়ার মতো কিছু নাই। তারা যে কথাটি ঘোষণা করেছে, তারা ওই কথাতেই তারা অবিচল, এবং তারা একটার মাধ্যমে দেখাচ্ছে, শুধু কথা বলে না। এর আগেও বলেছি, যদি কথা হতো তাহলে কয়েকটা তারা বিবৃতি দিয়ে অথবা একটা রিপোর্ট দিয়ে তারা বসে থাকতো, কিন্তু তারা নিজেরা এঙ্গেজড। হয়তো মেকানিজম, ওয়ে অফ ওয়ার্কিং, মানে কথা বলার ধরন এটা ডিফারেন্ট, কিন্তু তারা এঙ্গেজড। কিন্তু বাংলাদেশের মানুষকে যারা হতাশায় আছেন, আমি তাদেরকে বলবো অনেক স্যাক্রিফাইস বাংলাদেশের মানুষের, সন্দেহ নাই তাতে। এই যে 25,000 30,000 মানুষকে জেলের মধ্যে আটকে রেখেছে, যাদেরকে কারাগারে নির্যাতন করছে, কালকে ওপেনলি স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এটাকে কন্ডেম করেছেন, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, যেটা হতে পারে না। এটা তো কোনো নির্বাচন, এখন যে আমরা বলতাম যে এটা নির্বাচন না, ভুয়া নির্বাচন, এটা আন্তর্জাতিকভাবে বলা হচ্ছে সকল মিডিয়াতে। আমরা যে বলেছি ডামি নির্বাচনটা সবাই বলছে, আপনার ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, গার্ডিয়ান বলছে, সকলেই বলছে, এবং প্রত্যেকটা রিপোর্টে যে বাংলাদেশে যে একটা ভুয়া নির্বাচনের মডেল হতে পারে, বাংলাদেশ যেটা এই শেখ হাসিনার এই নির্বাচনের আয়োজন একটা মডেল, বাংলাদেশ যে একটা চুরির মডেল হতে পারে, চুরির মহোৎসবের মডেল হতে, এটা তাদের হলফনামা দিয়ে এটা একটা মডেল। সুতরাং সব ধরনের মডেল, মানে দেশ হিসেবে, জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে আমাদেরকে এত খাটো করেছে, এত খাটো, এত মানে হেয় প্রতিপন্ন করে বাংলাদেশের ইতিহাসে এটা হয় নাই। আজকে 14ই ডিসেম্বর আপনি মুশফিক ভাই, আমি এই প্রসঙ্গে আসছি। তার আগে আমি জন কিরবির যে বক্তব্যটা আপনি কথা বলছিলেন, আমি ওইটা একটু আলোচনা আনতে চাই। প্লাস গতকালকে স্টেট ডিপার্টমেন্টের যে মিটিং, সেই মিটিং এর প্রসঙ্গটা একটু আনতে চাই। আমি যদি আপনাকে দেখাই কোনটা, জন কিরবি সম্ভবত এটা। Yeah, and the yellow tie back there. Thank you, Admiral Kirby. This is Mushfiqul Fazal representing Just News BD and South Asia Perspectives. Moscow recently accused U.S. Ambassador Peter Hush, U.S. Ambassador in Bangladesh, for interfering Bangladesh internal affairs. As you know, Ambassador Peter Hush very much engaged to restoring, to holding a free, fair and inclusive election with the political parties, civil societies and the other stakeholders. And he expressed his security concern in Bangladesh as regime. He is facing violent rhetoric from the Bangladesh regime people. So what is your response about the Russian accusation and his safety and security in Bangladesh? And I have one follow-up. Of course you do. I mean, look, back in the Navy, we had a single 2-syllable word to describe an allegation like that, which I will spare you from. I'll just tell you that it's absolutely false. And the Russians know it's false. This is just classic Russian propaganda. They know it's false. We want the same thing the Bangladeshi people want. That's free and fair elections. And that's what the ambassador was, and his team was and will continue to work with all sectors of Bangladeshi society, including civil society, including engagement with opposition parties and individuals, as well as the sitting government, to work hard to make sure that the democratic aspirations of the Bangladeshi people are respected. That's what we're doing. Yeah, thank you, Admiral. India, China, and Russia, according to India Today reports, they are on the same side to back Bangladesh authoritarian Prime Minister. And Bangladesh regime is moving ahead another one-sided election, crackdown on opposition and putting opposition in the jail. So are you stepping back from your position, as you said that you will take all necessary steps to hold a free, fair and credible election in Bangladesh? We believe in a free and fair election in Bangladesh, and we'll continue to make that case. We don't take sides in foreign elections, and that doesn't change in Bangladesh's case either. We support a free and fair election. We're going to continue, as the ambassador and his team will, to do what we can to support that basic aspiration of the people of Bangladesh. একেবারে সরাসরি প্রশ্ন, সরাসরি উত্তর। না, আমাদের যদি একটু বুঝাই দেন আমাদের দর্শকদের জন্য। না, এটা হচ্ছিল কি যে এই যে আমার যেটা আগে বলছিলাম যে তোমরা কি একটা তোমরা কি পেছনে ফিরলা কিনা, কারণ আমরা দেখছি যে রাশিয়া এটাতে খুব ইনভলভ হয়েছে, চায়না ইনভলভ হয়েছে, এবং খুব সারপ্রাইজিংলি আপনি চীন এবং ভারতের তারা দ্বিমুখী অবস্থান বিভিন্ন ইস্যুতে,
ডাকুমরার সম্পর্ক, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তারা সবাই এক। মানে শেখ হাসিনার ক্ষেত্রে, নট বাংলাদেশের ক্ষেত্রে, শেখ হাসিনাকে রক্ষার ক্ষেত্রে এটা ইন্ডিয়া টুডে একটা রিপোর্ট করেছে, খুবই ডিটেল রিপোর্ট, যে রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া একই জায়গায় তারা অবস্থান করছে যে শেখ হাসিনাকে রাখার জন্য। তো সেটা তিনি বলেছেন যে বাংলাদেশের যে মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সঙ্গে আমরা থাকবো। এবং রাশিয়া যে একটা ক্লাসিক্যাল সবসময় একটা লাই করে, একটা প্রপাগান্ডা ছড়ায়, সেই রাশিয়ার প্রপাগান্ডার কথাও তিনি তুলে ধরেছেন এবং বলেছেন যে এইটা একটা রাশিয়ান প্রপাগান্ডা, যে অ্যাম্বাসেডর পিটার হাস নাকি এই যেটা রাশিয়ার স্পোকসপারসন বলেছে মস্কোতে, যে অ্যাম্বাসেডর পিটার হাস নাকি এরকম বিরোধী দলের সভা সমাবেশ আয়োজন করেছেন, এটার পেছনে নাকি অ্যাম্বাসেডর পিটার হাস তিনি এটা খুব মানে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। বলেছেন যে আমরা বাংলাদেশে অবাধ নির্বাচন চাই এবং এটা আমাদের কেস, আমরা এই কেসকে মেক করতে, মানে এই কেস, এই ঘটনা, এটাকে ঘটানোর জন্য আমাদের টিম, আমাদের অ্যাম্বাসেডর যেটা করা দরকার সেটা করবে, আমরা এঙ্গেজ হচ্ছি, আমরা কোনো পক্ষ নিচ্ছি না, এটা বলছেন। কিন্তু মূল গোলটা হচ্ছে মানুষের যে গোল, যে আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, সেটা যুক্তরাষ্ট্রের গোল, যুক্তরাষ্ট্রের অবজেক্টিভ। তো এখানে এটা খুব ক্লিয়ার। সুতরাং এবং রাশিয়ান যে প্রপাগান্ডা, আপনি দেখবেন যে বাংলাদেশের মানে এই প্রপাগান্ডা, মানে শেখ হাসিনার, দেখেন যে ফাইন্যান্সিয়াল টাইমসের মতো একটা পত্রিকা যে রিপোর্ট করেছে যে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তারা মানুষের চরিত্রকে হনন করছে, বিশেষ করে বিরোধী দল এবং বিরোধী দলের প্রধান নেতা তারেক রহমানের বক্তব্যকে বিকৃত করে তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে তারা এইগুলি তারা ওই যে $24 দিয়ে ভাড়া পাওয়া যায় আপনার, এই যে কি বলে আপনার ওই যে আপনার হ্যাঁ সফটওয়্যার না, ওই যে আপনার ওইটাকে কি বলে আপনার বাংলায়, তো আপনি সেটা করতে পারবেন আপনি। তো এই জিনিসগুলো তারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সুবিধা নিয়ে তারা এই জিনিসগুলো তারা গুজব ছড়াচ্ছে তাদের পক্ষে, এবং ক্যাটাগরিক্যালি শেখ হাসিনার কথা সেখানে লেখা আছে, শেখ হাসিনা এবং তার সরকার, এবং এটার জন্য ওই যে বিডি পলিটিক্স